কারণ এই অঞ্চলে যা যা হয় তাতে ইন্ডিয়ার একটা কানেকশন আছে। ইন্ডিয়ার মন না বুঝলে, তার কূটনীতি না বুঝলে আপনি সমস্যাগুলোর মূলে যাইতে পারবেন হবে। আগে কথা, ইন্ডিয়ার মূল সমস্যা মুসলমান। সে মুসলমান নাম দেখলে ডরে কাঁপে, তার ডর মুসলমানরা যদি আমাদের দেশে আসা যাওয়া করে তাহলে সে তো আমার দেশকে মুসলমান দেশ বানায় ফেলবে। এত নির্যাতন, এত নিপীড়নের পরেও ভারতে মুসলমান জনগোষ্ঠীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তেছে, মানে ভারত ভাগের পর থেকে বাড়তেছে। এর মধ্যে মুসলমান বাংলাদেশের লোকজন যদি আসা যাওয়া শুরু করে বর্ডার দিয়া নিরাপদে, তাহলে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা কোনো কিছু আর হাতে রাখতে পারবে না, সব ছুটে যাবে, সেগুলো মুসলমান প্রধান হয়ে যাবে। তাইলে কি করতে হবে? আর ইন্ডিয়াতে ঢুকতে না পারে, আর বাংলাদেশিদেরকে মারতে হবে গুলি কইরা মাঝে মাঝে, তাহলে বাংলাদেশিরা ডরে আর বর্ডারের দিকে যাবে না, ক্রস করবে না, তাই না? বুঝাও তো, সমস্যা তো মিটে গেল, তাই না? না, মিটলো না, নতুন সমস্যা শুরু হইলো। বাংলাদেশের ওই পারে যে 7টা রাজ্য আছে না, যেগুলোকে 7 সিস্টার্স কওয়া হয়, সেগুলো অশান্ত। এগুলো ইন্ডিয়ার সাথে জুড়ে আছে চিকেন নেক নামের একটা ছোট্ট জায়গা দিয়ে, এটা দিয়া ওটা যদি চীন চেপে ধরে তাহলে শেষ। আর ওই চিকেন নেক দিয়ে কিছু পাঠাইতে হলে মেনা টাইম লাগে, তো সেইখানে খাদ্য সাপ্লাই, সামরিক সরঞ্জাম দ্রুত পাঠানোর সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে দিয়া, সরাসরি বরাবর। তো তুমি একজনকে ঘিরে রাখবা কাটাতার দিয়া, নদীর পানি কাইরে নিবা, মানুষ মারবা, কাটাতারে ঝুলাই রাখবা, আর ওই দেশের মধ্যে দিয়ে ট্রানজিট নিবা। এটা হইতে দেবে কোন সরকার? দেবে না। যদি সেই সরকার জনগণের হাতে নির্বাচিত হয়, তাইলে এই কাজটা পাইতে হইলে বাংলাদেশে এমন সরকার চাই ইন্ডিয়া যারা গণধিকৃত, জনগণের সাথে সম্পর্ক নাই, জনগণের ভোটেরও দরকার নাই, তারা হয়ে উঠবে স্বৈরাচার। তারা যদি জনপ্রিয় দল হিসেবে ক্ষমতা আসেও, তাও তারা একসময় স্বৈরাচার হয়ে উঠবে, কারণ তারা দেশের স্বার্থ বিরোধী চুক্তি করে ভারতকে ট্রানজিট দিবে। বাংলাদেশের মানুষের স্বার্থ বিরোধী, বাংলাদেশের মানুষ এটা বুঝতে পারবে, তখনই সে স্বৈরাচার হয়ে যাবে। মুজিব, এরশাদ আর হাসিনা, এই 3জনই তাহলে স্বৈরাচার হয়ে উঠছিল, তাই না? আর এই 3জনকে উৎখাতে অভ্যুত্থান আর বিপ্লব লাগিয়েছিল। ভারত জানে যে তার ট্রানজিট বাংলাদেশের মধ্যে দিয়ে এক সময় জয় বাংলা হয়ে যাবে, হয়েছেও তো, এখন তার ট্রানজিট নাই। তাই তার বিকল্প বাংলাদেশকে এড়ায় 7 সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের, দেখেছেন না? এটা নতুন প্রকল্প না, এটা অনেক পুরানা প্রকল্প। আর এই প্রকল্পের সাথে যুক্ত আছে রোহিঙ্গা সমস্যার একটা গুরুত্বপূর্ণ সূত্র। আসেন সেই ষড়যন্ত্র, কূটচক্র আর ভারতের ইসলাম বিদ্বেষের রাজনীতির এক অন্ধকার অধ্যায় আপনাদেরকে পরিচয় করাই দিই। রোহিঙ্গা সমস্যা চাল চালাইয়া বুঝে যাবেন, আর কোনোদিন সমস্যা হবে না। এই যে রোহিঙ্গা বিতরণ করলেন, এটা একটা উন্নয়ন প্রকল্পের আড়ালে একটা জাতিগত নিধন জায়েজ করে তোলার প্রকল্প, যার নাম কালাদান মাল্টি মডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট, সংক্ষেপে কালাদান প্রকল্প। কাগজে কলমে এটা একটা ট্রান্সপোর্ট করিডোর, কিন্তু বাস্তবে এটা একটা রক্তাক্ত করিডোর, যেখানে রাস্তাঘাট বানাইতে মানুষের বসতি ধ্বংস করা হয়েছে। শুধু যে মানুষ তাও না, একটা জাতিকে ধ্বংস করা হয়েছে। কালাদান প্রকল্পটা কি? কালাদান প্রকল্প হলো ভারত আর মায়ানমারের মধ্যে যৌথভাবে বাস্তবায়িত একটা মাল্টি মডাল, মানে বন্দর, নদীপথ, সড়ক, এই 3টা মিলা একটা যোগাযোগ ব্যবস্থা। এর মূল উদ্দেশ্য হলো ভারতের উত্তর পূর্বাঞ্চল, মানে 7 সিস্টার, বিশেষ করে মিজোরামকে ভারতের মূল ভূখণ্ডের সাথে বিকল্প রুটে যুক্ত করা। মানে বাংলাদেশের ভিতর দিয়ে ট্রানজিট যদি বন্ধ হয়ে যায়, তাহলে সে যেন এই বিকল্প পথে পণ্য, সামরিক সরঞ্জাম পাঠাইতে পারে 7 সিস্টার্সে। এদিক দিয়ে পাঠালেও শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক দিয়ে পাঠানোর সাথে কম টাইম লাগবে, কম খরচ লাগবে, পথে যাবে। হ্যাঁ, মালটা তারপরে সিটুয়াতে নামবে। এইটা নামার পরে সিটুয়া থেকে কালেতোয়া, কালাদান নদী পথে যাবে। কালেতোয়া থেকে জরিনপুই, মিজোরাম সীমান্ত, এখানে সড়ক পথে যাবে। এইখান থেকে সড়কে ভারতের অভ্যন্তরে প্রবেশ করা। তো ভারত এই পুরো প্রকল্পের জন্য $500 মিলিয়ন ব্যয় করছে, যা পুরোপুরি ভারত সরকারের অর্থায়ন করছে, পুরো ইন্ডিয়ার এটা খরচ। এখন প্রশ্ন হইতেছে যে এই প্রকল্পের সাথে রোহিঙ্গা গণহত্যার কি সম্পর্ক? কালাদান প্রকল্পের যে মূল রুট রাখাইন রাজ্যের সিটুয়ে, ওই যেখানে এসে নামবে আর কি, এই সিটুয়ে থেকে পালেতোয়া পর্যন্ত রোহিঙ্গা জনগোষ্ঠীর ঐতিহাসিক বসতি এর উপর দিয়ে গেছে। সিটুয়ে শহরের আশেপাশের অঞ্চল ছিল রোহিঙ্গাদের ঘনবসতি যখন রোহিঙ্গা বিতরণ করা হয়েছে তার আগে। 2012 সাল থেকে শুরু করে 2017 সালের যে ভয়াবহ গণহত্যা, রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ, গৃহপোড়াও, দেশ ছাড়া করার জন্য বাধ্য করা হয়েছে, এইটা এই অঞ্চলটা। কেন তাদের সরাই দেওয়া হয়েছিল? প্রশ্নটা এখানে। কেন এই জাতিগত নিধন ঠিক এই অঞ্চলে হইল? এর উত্তর মিলবে। ভারতীয় অর্থায়নে বন্দর, রোড, নদীপথ তৈরি হবে, জমির দাম বেড়ে গেল। এমন অঞ্চলে মায়ানমার আর ভারত সরকার তার সম্ভাব্য হুমকি রোহিঙ্গা মুসলমানদের রাখতে চাইল না। ভারত চাইবে না যে যেইখানে সিটুয়েতে তার পণ্য নামবে সেটা মুসলমান এলাকা হোক, যেইখান থেকে তার পণ্যটা যাবে সেটা মুসলমান এলাকা হোক।
তাদের সরাই দিলে ভূমি থাকবে খালি, বিরোধ থাকবে না, প্রজেক্ট চলবে নির্বিঘ্নে। এটাকেই বলে ডেভেলপমেন্ট ইনডিউস ডিসপ্লেসমেন্ট। পৃথিবীর নানা জায়গায় এটা হয়েছে, এইটা এইখানে হয়েছে। উন্নয়নের নামে জাতিগত উচ্ছেদ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আর 45 রাইটস এর রিপোর্টে বলা হয়েছে যে সিত্তীয় বন্দরের আশেপাশ থেকে রোহিঙ্গা বসতিগুলোকে ধ্বংস কইরা সেখানে বন্দরের অবকাঠামো তৈরি করা হয়েছে। এবার বুঝছেন তো কেন তাদেরকে তাড়ানো হয়েছে। কালাদানের জন্য রাস্তা বানাইতে যেখানে ভূমি দরকার ছিল সেখানে আগে রোহিঙ্গারা ছিল। এই গণহত্যা যে ভারতের সমর্থন ছিল, ভারত ইউএনএ রোহিঙ্গা নিধনের বিরুদ্ধে ইউএনের যে প্রস্তাবনা সেটাতে ভোটদানে বিরত থাকছে, যাতে কালাদান প্রকল্পে মায়ানমারের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত না হয়। মায়ানমারের জান্তা সরকারের সাথে সম্পর্ক গভীর করছে ভারত। তাদের দৃষ্টিতে উন্নয়ন এবং কৌশলগত লাভ মানবাধিকারের চাইতে বেশি গুরুত্বপূর্ণ। তারা রোহিঙ্গা শরণার্থীদের ভারতে ঢুকতেও দেয়নি। আপনি এই আলাপটা কোথাও দেখবেন। 2017 সালে কেউ খেয়াল করেনি যোগী আদিত্যনাথ, এই যে যোগী আদিত্যনাথ অগাস্টের 17 সালের অগাস্টের 5 থেকে 7 তারিখ মায়ানমার সফর করছিল। এটা ছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পরে তার প্রথম বিদেশ সফর। সেখানে যা বলছে যে the people of two countries were united in mind and spirit by common approach to religion. দুই দেশের জনগণের মন এবং আত্মা ধর্মের প্রতি দৃষ্টিভঙ্গিতে একাত্ম। কি দৃষ্টিভঙ্গি সেটা? দৃষ্টিভঙ্গিটা হইতেছে মুসলমান খেদাও, মুসলমান ঘৃণা, এটাই তাদের ধর্মের প্রতি দৃষ্টি। ঠিক তার সফরের 3 সপ্তাহ পরে রোহিঙ্গা গণহত্যা শুরু হয়েছিল, আর এই গণহত্যার নৈতিক সমর্থন দিয়েছিল ভারতের বিজেপি সরকার। এইবার যোগী আদিত্যনাথের সফরের সাথে রোহিঙ্গা গণহত্যার যোগসূত্র দেখতে পান। তারপরের কিছু রোহিঙ্গা ইন্ডিয়ায় ঢুকছিল। ভারত ঘোষণা করেছিল যে তারা আশ্রয় নেওয়া সকল মুসলমান রোহিঙ্গাদের তাড়াই দেবে। তাড়াই দেওয়ার কারণ হিসেবে ভারত বলছে যে এরা নাকি ভারতের বিরুদ্ধে ইসলামিক সন্ত্রাসবাদে জড়িয়ে যেতে পারে। কোনো ক্রিমিনাল ইনভেস্টিগেশন হয়নি, বরং তারা মায়ানমারের রাষ্ট্রীয় সন্ত্রাসের ভিকটিম হয়ে নিজের দেশ থেকে প্রাণটা নিয়ে পালায় গেছিল। এই কালাদান প্রকল্প কোনো উন্নয়ন না, এটা ছিল একটা কাঠামো করার নাম কইরা জাতিগত নিধনের পরোক্ষ সহযোগিতা। রাস্তাটা পাকা হইল, বন্দরে গুদাম উঠলো, কিন্তু মানুষের অস্তিত্বকে মুছে দিয়া। এটা কোনো অবকাঠামো না, এটা একটা নিধন করিডোর। উন্নয়নের নামে যদি মানুষ উচ্ছেদ হয় তা উন্নয়ন না, তা দখল। এই দখলটাই হয়েছে ফিলিস্তিনে। যেই রাস্তা রক্ত মুছে তৈরি হয় তার গন্তব্য কখনোই মানবিকতা হইতে পারে না। ফিলিস্তিনে গাজাকে এইভাবে ফাঁকা করা হয়েছে, একই জিনিস করছে রোহিঙ্গা এলাকায়। এখন বলেন ইন্ডিয়া কখনো চাইবে রোহিঙ্গারা ফিরে যাক ওই জায়গায়? না, তারা চাইবে না। হাসিনা কেন ফেরানোর চেষ্টা করেনি রোহিঙ্গাদেরকে? এই কারণে যে ভারত চায় না। প্রফেসর ইউনূসের সরকার একটা পরিকল্পনা হাতে নিয়েছে, আগামী একটা লক্ষ্য ঠিক করছেন প্রফেসর ইউনূস, রোহিঙ্গারা ফিরে যাক, আমরা তো সবাই চাই। এটা ইন্ডিয়ার পছন্দ হইল না। কি করলো সে? ইন্ডিয়ান মাল তহিদ সাহেবকে দিয়া মানবিক করিডোরের আলাপ আনলো। তহিদ সাহেব 111 এর টাইমে ফরেন সেক্রেটারি ছিল। উনি সেই ফরেন সেক্রেটারি যিনি বিডিআর বিদ্রোহের টাইমেও ফরেন সেক্রেটারি ছিলেন। উনারা ইন্ডিয়া কইছিল আর্মি অফিসারদের রক্ষা করার জন্য যদি সেনা অভিযান করে বাংলাদেশ, তাইলে আর্মি ঢুকাই দিবে ইন্ডিয়ান আর্মি। অবিনাশ পালিয়াল তার বইয়ে লিখে গেছে। এই তহিদ সাহেব বিএনপির তালিকা থেকে আসছেন উপদেষ্টা হিসেবে। মানবিক করিডোরের আলাপই হয় নাই। পরদিন প্রফেসর ইউনূসের সরকার পরিষ্কার করেছে, বলে দিছে আলাপই হয় নাই। কিন্তু বিএনপি মানিচ্ছে না, বামেরা মানিচ্ছে না, আওয়ামী লীগ তো মানবেই না। তো তহিদ সাহেবের এই মিথ্যাচার করার জন্য চাকরি চলে যাওয়া উচিত। তো তাও এই কথা কেন কইলো? বিএনপি রে, ইন্ডিয়ারে, আওয়ামী লীগ রে, বামপন্থীদের একটা টকিং পয়েন্ট ধরে দেওয়ার জন্য, যেন সে আগুন জ্বালাইতে পারে, যেন চিল্লা পাল্লা করতে পারে। সার্ভিস দিল আর কি। আর আলাপ তুললো জসিম, ওই যে ইয়ার ঢিসুম ঢিসুম